আজকের টপিক হচ্ছে বিওপি। তো বিওপির ফুল ফর্ম কি? বিওপির ফুল ফর্ম হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তো ব্যালেন্স অফ পেমেন্ট কোনটাকে বলবো? তার আগে দেখো এখানে সংজ্ঞাটা লেখা আছে। ব্যালেন্স অফ পেমেন্ট কোনটাকে বলবো? যখন ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ইন ওয়ান ইয়ার, যেটা স্টেটমেন্টটা পাবো সেটাকে বলবো ব্যালেন্স অফ পেমেন্ট। মানে কি বোঝাচ্ছে? আমাদের দেশ যখন অন্য দেশের সাথে কি এক্সপোর্ট বা ইম্পোর্ট করে, তো এক্সপোর্ট বা ইম্পোর্ট করার সময় যে ট্রানজ্যাকশন হয়, যে আমাদের ইকোনমিক বা ফাইন্যান্স মানে যে টাকার কি হয় ট্রানজ্যাকশন হয়, তো সেই ট্রানজ্যাকশনটা কি হয়, এক বছরের যে ট্রানজ্যাকশনটা হয় সেই এক বছর ট্রানজ্যাকশনের যে স্টেটমেন্টটা বা রেকর্ডটা আমরা তৈরি করি, বা যেটা তৈরি করা হয় সেই রেকর্ডটা বা স্টেটমেন্টটাকে কী বলবো? ব্যালেন্স অফ পেমেন্ট বলবো। বুঝতে পারলে? মানে এক বছর যতটা ট্রানজ্যাকশন হয়েছে তার রেকর্ডটাকে কী বলবো? এক কথায় বিওপি, মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট। বুঝতে পারলে? তো এই বিওপি কী হয়? এই বিওপি দু রকমের অ্যাকাউন্ট থাকে। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে তোমার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্টে কোনগুলোকে রাখবো? যেটা হচ্ছে ব্যালেন্স অফ ইনভিজিবল, যেটাকেই দেখা যায় না, যেটা হচ্ছে যেমন সার্ভিসকে দেখা যায়, তো সেটাকে কোথায় রাখবো? ব্যালেন্স অফ ইনভিজিবলে রাখবো। আর ব্যালেন্স অফ ভিজিবলে কোনটাকে রাখবো? তোমার হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, মানে হচ্ছে গুডস, যে ট্রেড করে ব্যবসা করে গুডসগুলো আছে, সেটাকেই দেখা যায়। তো সেটাকে কোথায় রাখবো? কারেন্ট অ্যাকাউন্টে রাখবো। তো যতগুলো গুডসে কী ঘটে, এক্সপোর্ট ইম্পোর্ট করার সময় যতগুলো ট্রানজাকশন ঘটে, সেগুলো কি কোথায় রাখবো? কারেন্ট অ্যাকাউন্টে রাখবো। আর যেগুলো সার্ভিসের ক্ষেত্রে যতগুলো ট্রানজাকশন সেগুলোকে কী রাখবো? কারেন্ট অ্যাকাউন্টে রাখবো। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনগুলোকে রাখবো? হচ্ছে ইনভেস্টমেন্ট বা লোনস। ধরো আমাদের দেশ কোনো দেশের থেকে লোন নিয়েছে, বা কোনো দেশ আমাদের দেশ থেকে লোন নিয়েছে, তো সেই লোনগুলো যে যে ট্রানজাকশন ঘটে সেগুলো কী বলবো? ক্যাপিটাল অ্যাকাউন্টে রাখবো। বা কোনো দেশ অন্য অন্য জায়গায়, আমাদের দেশ অন্য জায়গায় কোথাও ইনভেস্টমেন্ট করেছে, বা বাইরে বাইরে কোনো কোম্পানি আমাদের দেশে ইনভেস্টমেন্ট করেছে। তো ইনভেস্টমেন্ট যে করে, তো সেই ইনভেস্টমেন্ট করার সময় যে যতগুলো ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশনগুলো কোথায় রাখবো? ক্যাপিটাল ইনকামে রাখবো। বুঝতে পারলে? তো বিওপিটা কি বুঝে গেলে? কটা অ্যাকাউন্ট থাকে? দুটো অ্যাকাউন্ট থাকে, একটা কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্টে কোনগুলোকে রাখবো বুঝে গেলে, আর ক্যাপিটাল কোনগুলোকে রাখবো বুঝে গেলে। তো এই বিওপি যেটা আছে, তো সেটা কি গ্লোবাল লেভেলে কে মেনটেন করে? তো গ্লোবাল লেভেলে মেনটেন করে আইএমএফ, মানে কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর আমাদের ন্যাশনাল লেভেলে কে মেনটেন করে? সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক থাকে, সেই প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক কী করে? তাদের বিওপি কি মেনটেন করে। তো আমাদের দেশের বিওপি মেনটেন করে কে? আরবিআই। কি মেনটেন করে? আরবিআই। বুঝতে পারলে? তো রিজার্ভ ব্যাঙ্ক কী করে? সেই আমাদের দেশের কী করে? বিওপি মেনটেন করে। তো আমাদের যে ধরো আমাদের ইন্ডিয়া যে এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করার অর্থ হলো কোনো দেশ থেকে যে আমাদের কিছু আসে তখন যেটা ইম্পোর্ট হয়। আর আমাদের দেশ থেকে কোনো যদি গুডস বা সার্ভিস যদি অন্য দেশে পাঠানো হয়, তখন সেটাকে কী বলবো? এক্সপোর্ট বলবো। তো ইন্ডিয়া কী করে যখন এক্সপোর্ট বা ইম্পোর্ট করে, একটা কথা মনে রাখবে, আমাদের দেশের হচ্ছে কারেন্সি হচ্ছে রুপি। তো অন্যান্য দেশের ক্ষেত্রে তো সেই রুপিটা তো চলবে না। সেই রুপিটা দিয়ে কি তুমি কি কোনো দেশে ইম্পোর্ট বা এক্সপোর্ট করলে তো সেটা তো হবে না। কিন্তু কী হয়, ধরো পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে বেশিরভাগ কোন কারেন্সি চলে? বেশিরভাগ কারেন্সি চলে ডলার। সেই ডলারের মাধ্যমে কী করা হয়? এক্সপোর্ট বা যখন কোনো দেশ বা অন্য দেশের সাথে কী করে এক্সপোর্ট বা ইম্পোর্ট করে, তখন সে কী করে? সে ডলারের মাধ্যমে কারেন্সি এক্সচেঞ্জ করে। বুঝতে পারলি? তো কারেন্সি যখন এক্সচেঞ্জ করা হয়, তো কিসের মাধ্যমে করা হয়? পেমেন্টের যে এক্সচেঞ্জ করা হয় সেটা কি ডলারের মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়াও যখন আমাদের অন্যান্য দেশের সাথে কী করে এক্সপোর্ট বা ইম্পোর্ট করে, তো কিসের মাধ্যমে করে? সে কী এই পেমেন্ট এক্সচেঞ্জ করা হয় কিসের মাধ্যমে? ডলারের মাধ্যমে। তো এই ফরেন কারেন্সি কখন কখন এক্সচেঞ্জ করতে হয়, এক্সচেঞ্জ করার দায়িত্ব তো কার থাকে? এই ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করার দায়িত্ব থাকে আরবিআই। তো কখন কখন প্রয়োজন হয়? যখন আমাদের দেশ এক্সপোর্ট বা ইম্পোর্ট করে গুডসে, সেক্ষেত্রে কী হয়? আমাদের কী হয়? পেমেন্টের কী করে? এক্সচেঞ্জের প্রয়োজন হয়। তেমন কী হয়? এক্সপোর্ট ইম্পোর্ট অফ সার্ভিসে যখন এক্সপোর্ট ইম্পোর্ট করে তখন কী করতে হয়? কারণ তখন তো কী হয়? তখন তো তোমার ডলার পেয়ে যাবে। তো ডলারটা কী করতে হবে? এক্সচেঞ্জ করতে হবে। তো পেমেন্টটা এক্সচেঞ্জ করার জন্য কে দায়িত্ব থাকে? আরবিআই। তো সেই জন্য কী করে? এই এক্সপোর্ট ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে কী হয়? কারেন্সির এক্সচেঞ্জ করতে প্রয়োজন হয়। ট্যুরিজমের ক্ষেত্রে কী হয়? কারেন্সি এক্সচেঞ্জের প্রয়োজন হয়। তারপর রেমিটেন্স বাই এনআরআইস, মানে কি? যখন আমাদের দেশের লোক বাইরে গিয়ে ইনকাম করবে, আর সেই টাকাটা যদি তার বাড়ির লোককে পাঠায়, সেই টাকাটা কী বলবো? রেমিটেন্স বলবো। তো সেক্ষেত্রেও কী হয়? কারেন্সি এক্সচেঞ্জের কী হয়? প্রয়োজন হয়। তারপরে এফডিআই এপিআই ক্ষেত্রেও প্রয়োজন হয়। তো এপিআই কি পরবর্তীকালে বুঝবো। তারপর কি এক্সটার্নাল বরোয়িং। ধরো কোনো দেশ, ধরো আমাদের দেশ কী বললো? আইএমএফ বা আইএমএফের কাছে গেল, আইএমএফের কাছে টাকা নিল। তো আইএমএফ কী করবে? তাকে ডলার দেবে। আমাদের দেশকে যদি টাকা ধার নিতে যায় তো কী দেবে? ডলার দেবে। তো ডলার দিলে তো হবে না। সেই ডলারটাকে কি মানে সেই কারেন্সিটাকে কি এক্সচেঞ্জ করার জন্য, বা পেমেন্টটাকে কি এক্সচেঞ্জ করার জন্য কী করতে হবে? কি কিসের প্রয়োজন হয়? এই সেই সব কাজ কে করে? আমাদের এই আরবিআই করে। বুঝতে পারলে?
তারপর আমরা পড়বো এফডিআই কি, এফপিআই কি, যেটা আমরা তোমাদের বললাম। এফডিআই হচ্ছে তোমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে ফরেনের কেউ আছে আমাদের দেশে কোনো কিছু ধরো কোনো কিছু ইনভেস্ট করলো, ধরো 2000 কোটি একটা প্রজেক্ট নিয়ে আনলো আমাদের দেশে, তো কী হলো, ইনভেস্টার কী হলো, ডাইরেক্টলি ইনভেস্ট করলো আমাদের দেশে, এটা কি ডাইরেক্টলি আমরা দেখতে পাবো, হ্যাঁ, যেটা গ্রাস লেভেলে বা রুট লেভেলে দেখা যায়, তো সেটাকে বলবো এফডিআই। আর এফপিআই কোনটাকে বলবো, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তো তোরা ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট লাইক স্টক, বন্ড, তারা কী করে, তারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে, তারা ইনডাইরেক্টভাবে ইনভেস্ট করে। তারা আমাদের এই কোনো স্টকে ইনভেস্ট করলো আর কোনো বন্ডে, এটা কি শর্ট টার্মের জন্য চলে, এটা কি লং টার্মের জন্য চলে। আর শর্ট টার্মের জন্য কি, ধর কোনো স্টক কোনো টাকা লাগালো, সেখান থেকে যে প্রফিটটা বললে সে প্রফিটটা নিয়ে চলে গেলো, তো সেক্ষেত্রে কি এটা ডাইরেক্ট হলো না ইনডাইরেক্ট হলো, ইনডাইরেক্টভাবে ইনভেস্ট করলো, তার প্রফিট হয়ে সে নিয়ে চলে গেলো, তো সেক্ষেত্রে কি সেটাকে কী বলবো, এফডিআই বলবো। তো বুঝতে পারলে এফডিআই আর আইপিআই এর মধ্যে পার্থক্য কী। এফডিআই হচ্ছে তোমার ডাইরেক্টলি যেটা ইনভেস্টমেন্ট করে, আর এফপিআই হচ্ছে ইনডাইরেক্ট, যেটাকে বলা হয় ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এটা কি স্টক বা বন্ডে কী করে, তারা ইনভেস্ট করে, যেটাকে বলবো। আর হচ্ছে যেটা ইনভেস্টার ডাইরেক্টভাবে আমাদের দেশে কোনো কিছু ইনভেস্ট করলো, সেটাকে কী বলবো, এফডিআই বলবো। বুঝে গেলে এফডিআই কি, এফপিআই কি। তারপর পড়বো আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মানে ফরেক্স। ফরেক্স মানে কি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে প্রত্যেকটা দেশে কী করে, তাদের নিজের দেশে কী করে, ধরো আমাদের দেশে কোনো কিছু অন্য দেশে কী করতে হবে, ইন্ডিয়া ধরো রাস্তা থেকে কিছু ইম্পোর্ট করবে, তো কি কিছু কারেন্সির প্রয়োজন, তো কি প্রত্যেকটা দেশে নিজের দেশে কী করে, ফরেন কারেন্সি একটা অ্যাসেট রাখে, একটা জমা রাখে, যখন ইম্পোর্ট করবে তখন সেই টাকাটা, যখন রাশিয়া থেকে কোনো জিনিস ইম্পোর্ট করবে, তো তাকে কী করবে, সেই তার ফরেন যে টাকাটা, ফরেন কারেন্সি, সেই টাকাটা দেবে। তো প্রত্যেকটা দেশে তারা নিজের দেশে কী করে, একটা ফরেন কারেন্সি কি অ্যাসেট বা জমা রাখে, যে সেটাকে বলবো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ফরেক্স। তো বুঝতে পারলে, এক নম্বরে কি ফরেন কারেন্সি অ্যাসেট, মানে অ্যাসেট হিসাবে রাখে, এর পরবর্তীকালে যদি লাগে বা কাউকে দিতে হয় ইম্পোর্ট করার সময়, তো সেক্ষেত্রে কি ফরেন কারেন্সি অ্যাসেট লাগে। দু নম্বর হচ্ছে গোল্ড রিজার্ভ, তো কখন এক্সচেঞ্জ করতে পারবে, ফরেন কারেন্সি যদি থাকে তখন কী করবে, ইম্পোর্ট করার সময় সে টাকা দিয়ে কী করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে। গোল্ড রিজার্ভ থাকলে কোনো দেশের সাথে যখন ইম্পোর্ট করবে বা এক্সপোর্ট করবে, তখন কী করবে, গোল্ড রিজার্ভের মাধ্যমে কি ইম্পোর্ট বা এক্সপোর্ট করা যায়, কারণ গোল্ড তো সব জায়গায় চলে, সেক্ষেত্রে তো কোনো প্রয়োজন নেই, তো গোল্ডও রিজার্ভ করে থাকে, সেই গোল্ডের মাধ্যমে কী করে কোনো কিছু এক্সপোর্ট বা ইম্পোর্ট করার সময় কী করা হয়, এই গোল্ড রিজার্ভটা কি ফরেক্স হিসেবে কাজ করে। বুঝতে পারলে। তারপর 3 নম্বর হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইট, এসডিআর। প্রত্যেক দেশে তাদের দেশে কী করে রাখে, কিছু ইউএস ডলার রাখে বা ইয়েন রাখে বা পাউন্ড রাখে বা ইউরো রাখে বা চাইনিজ রাখে বা রেনমিনবি, কী করে এগুলো কি এসডিআর হিসাবে জমা, এই নিজেদের সবার নিজের দেশে মানে ফরেক্স হিসাবে জমা রাখে। তারপর 4 নম্বর কি, রিজার্ভ কি, রিজার্ভ ট্যাঙ্ক পজিশন। রিজার্ভ ট্যাঙ্ক পজিশন হচ্ছে প্রত্যেকটা দেশে কী করে, আইএমএফের কাছে কিছু টাকা কি রিজার্ভে রাখে, তো যখন কোনো দেশ নিজের দেশে হয়তো আর্থিক সংকটে চলে এলো বা ইকোনমিক কোনো প্রবলেম ঘটে গেল, তো তখন কী করবে, সে আইএমএফের কাছে গিয়ে কী করবে, সে রিজার্ভের টাকাটা সে নিতে পারবে, তো সেটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি পজিশন। বুঝতে পারলে। এরপর পড়বো বিওপি ক্রাইসিস। আমাদের বিওপি ক্রাইসিস ইন্ডিয়াতে কখন হয়েছিল, 1991 সালে। তো কেন হয়েছিল, বিওপি মানে কি, ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের দেশে ক্রাইসিস কখন হয়েছিল, 1991 সালে। তো তখন কি হয়েছিল, তখন আমাদের দেশে যখন ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়েছিল, মানে কি, মানে ইম্পোর্ট করার জন্য যে টাকাটা প্রয়োজন, সেই ইম্পোর্ট করার জন্য সেই টাকাটা আমাদের দেশে, মানে ফরেক্স রিজার্ভ, মানে যে ফরেক্সের রিজার্ভ ছিল বা ফরেন যে কারেন্সি লাগে, সে টাকাটা কি আমাদের কাছে ছিল না। তো কী হয়েছিল, তখন কি আমাদের দেশের কি পিএম কে ছিল, নরসিংহ রাও, আর আমাদের ফাইন্যান্স মিনিস্টার কে ছিল মনমোহন সিং। তো কী করেছিল, তারা আইএমএফের কাছে গিয়েছিলো, তো আইএমএফের কাছে টাকা ধার নিতে গিয়েছিলো। তো আইএমএফ কী বলেছিল, তোমরা কী করো, তোমাদের দেশে কিছু রিফর্ম করো, মানে কী বলেছিল, মানে ইন্টারন্যাশনাল লেভেলে যাও, তারপর তোমরা কোথাও ইনভেস্টমেন্ট করো, তারপর হচ্ছে তোমাদের প্রাইভেট কোম্পানিগুলোকে খোলো, তাদেরকে কি মানে গ্রোথ করতে দাও। তো এগুলো কথা বলে এই আইএমএফ এগুলো বলেছিল। তখন আমাদের দেশে কী করেছিল, আমাদের দেশে তখন কি ফাইন্যান্স মিনিস্টার হিসাবে ছিল মনমোহন সিং, কী করেছিল, এলপিজি রিফর্ম করছিল। এলপিজির ফুল ফর্ম হচ্ছে, মানে হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন মানে হচ্ছে তোমার কিছু মানে টাকাটা ইনভেস্ট করলে কি কোনো টাকা আসবে, প্রফিট হলে সেই টাকাটা থেকে কি ইকোনমিক গ্রোথটা হবে। প্রাইভেটাইজেশন কি, প্রাইভেট কোম্পানিগুলো গ্রোথ করলে কী হবে, দেশের ইকোনমিক গ্রোথটাও কি ধীরে ধীরে বাড়বে। তারপর হচ্ছে গ্লোবালাইজেশন মানে কি, ইন্টারন্যাশনাল লেভেলে কি মানে যোগাযোগ ব্যবস্থা রাখতে বলেছিল। তো যোগাযোগ রাখলে কী হবে, সেটা কি আমাদের ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথটা যাতে বৃদ্ধি পায়, সেই জন্য কি 1991 সালে এই এলপিজি রিফর্মসটা এসেছিলো। বুঝতে পারলে। তারপর আইএমএফ কি, আইএমএফ যেটা বলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1944 সালে। তার এটা হেডকোয়ার্টার করেছিল ওয়াশিংটন ডিসি, বা সেটুকু মনে রাখবে।
বুঝতে পারলে? তারপর কি নস্ট্র কি আর ভস্ত্র কি? নস্ট্র ভস্ত্র অ্যাকাউন্টটা কি? নস্ট্র হচ্ছে যখন আওয়ার অ্যাকাউন্ট ইন ইউর ব্যাঙ্ক, আর ভস্ত্র হচ্ছে ইউর অ্যাকাউন্ট ইন আওয়ার ব্যাঙ্ক। ধরো আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে রাশিয়া। যদি আমাদের ইন্ডিয়া রাশিয়াতে যদি একটা অ্যাকাউন্ট খুলে রাখে, কেন অ্যাকাউন্টটা খুলে রাখে? ধরো রাশিয়ার কাছে কোনো মিসাইল কিনে নেবে, আমাদের ইন্ডিয়ার একটা মিসাইলের দরকার, তো রাশিয়াকে বললো আমাদের একটা মিসাইল দেয়। তো ওদের কাছে যখন মিসাইল কিনতে গেল, তখন সেই টাকাটা তারা আর টাকাটা দিল না, কারণ ইন্ডিয়া কি তাদের রাশিয়াতে যে একটা ব্যাঙ্ক খুলে রেখেছিলো, তাদের অ্যাকাউন্ট যে খুলে রেখেছিলো রাশিয়াতে, বলেছিল তোরা কী করো, আমার এই অ্যাকাউন্ট থেকে কী করো, সে টাকাটা কেটে নাও। তো সেই যখন আমাদের অ্যাকাউন্ট যখন কী হয়, ইন্ডিয়ার কোনো দেশে অ্যাকাউন্ট খোলে, তো সেটাকে বলবো নষ্ট। আর যখন বলবো কোনো কোনো অন্য দেশের অন্য দেশ যখন আমাদের দেশে এসে কী করে অ্যাকাউন্ট খোলে, তখন সেটাকে বলবো ভস্ত্র। সেই জন্য বলছি নষ্ট হচ্ছে যখন ইন্ডিয়া অন্য দেশে গিয়ে যখন কিছু অ্যাকাউন্ট খোলে, তখন সেটাকে বলবো নষ্ট। আর যখন রাশিয়া, ধরো অন্য দেশ, ধরুন রাশিয়া যখন আমাদের দেশে এসে কোনো অ্যাকাউন্ট খুললো, সেটাকে বললো ভস্ত্র। তো বুঝতে পারলে? নষ্ট হচ্ছে যখন আমাদের অ্যাকাউন্ট যখন অন্য দেশে খোলা থাকবে, তখন বললো নষ্ট। আর অন্য দেশের অ্যাকাউন্ট যদি অন্য দেশ যখন আমাদের দেশে এসে কী করবে, অ্যাকাউন্ট খুললো, সেটাকে বলবো ভস্ত্র। এই দুটো বুঝে গেলে? তো আজকে টপিক এই পর্যন্ত, ব্যালেন্স অফ পেমেন্টের এইটুকুই, আর কিছুই নয়। বুঝতে পারলে? তো আবার নেক্সট ক্লাসে কি নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।